জাপানে গিয়ে জাপান সফরে মানে দুটি ঘটনা পাশাপাশি ঘটেছে বেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন তিনি চান এবং ডিসেম্বরে নির্বাচন হবে। সেদিনই সময়ের একটু হেরফের থাকতে পারে, কারণ জাপান বাংলাদেশের পূর্ব দিকে প্রায় একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে ডিসেম্বরে নির্বাচন চায়। আপনি আমাদের একটু বলবেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দাবিটি সঠিক কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু দল আছে যারা বিশেষ করে সিপিবি সহ একাধিক বামপন্থী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের অবস্থানটা বলেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে, ডাক্তার জাহেদ নিও আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান দুজনেই কিন্তু আরো অনেকগুলো কথা বলেছেন, কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই। দুজনের দুইটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের। একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন, ডক্টর ইউনূস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চায় না একটি দল, আর সবাই চায়। আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন। তো এখন আমি যেটা দেখি আর কি, যে যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসেবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায়, শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয়। কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের দলের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে, আমাদের সম্মতি আছে। কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা যুক্তিকতা আছে, কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন, তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক, আলোচনা করুক। 1-2 মাস পেছনে গেলে, ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর স্বার্থে আমরা এটার সাথে একমত হতে পারি। অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে, কিন্তু ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা চেয়েছি। এখন হয়তোবা ডক্টর ইউনূস এই কথার অর্থ এটা বলতে চেয়েছেন, বা উনি বলেছেন কিনা জানি না, ওনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে। আমি ব্যাখ্যা দিলে তো আর হবে না, আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন, কিন্তু বিএনপি কে মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট। আরেকটা কথা বলি খালেদ মহিউদ্দিন আপনাকে, আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি, প্রকাশ্যে বলি, আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে। আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকমও শুনেছি যে বিএনপিও ডিসেম্বরে রিজেক্ট না, কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইউনূস সময় ক্ষেপণ করছেন অযথা, উনি একটা লম্বা সময় নিচ্ছেন। এর পেছনে অনেক কথা বিএনপি বলে, আপনারা শুনেছেন। আমাদের ডাক্তার জাহেদ এখানে আছেন, উনি এগুলোর ব্যাপারে অনেক কথা বলেন। তো এগুলোর কারণেও হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয়, তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব। কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনূস কেন এই কথাটা বলেছেন, এর সঠিক ব্যাখ্যাটা উনি ভালো বলতে পারবেন। আপনারা যেটা বলছেন, মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে, যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন, বা অনুরোধ করতেন, যেভাবেই বলেন, তো সেইটা অনেক সহজ হতো। মানে উনি যেহেতু একটা 6 মাসের একটা উইন্ডো রাখতেছেন, এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, কিছুটা তো হচ্ছে। আমরা কিন্তু ওনার সাথে এই 6 মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম। উনি যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার, আমরা কিন্তু বলেই এই আলোচনাটা শুরু করেছি। আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন জুনায়েদ সাকি। হ্যাঁ, জুনায়েদ সাকি আলোচনাটা এভাবে তুলেছিলেন যে ডিসেম্বরের পরে, আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা, ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি, আপনি আমাদের সাথে কি বলতে পারেন? তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা, আমার যে ডিসকমফোর্টটা, সেটা হচ্ছে যে আমার কাছে, তোমরাও বলেছো যে সরকারের উপর আমি পরিপূর্ণভাবে আমার নিয়ন্ত্রণ নাই। আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে, যেটা আমি দেখছি যে আমি এটার খুঁজে পাচ্ছি না। মানে উনি বলছেন যে আমি তো পারছি না, আমার কথাটা ছিল এরকম, আমি তো পারছি না, আমি তো চেষ্টা করলাম। তো সেজন্য তখন জুনায়েদ সাকি বললেন যে দেখেন, আমরা তো আপনি যে জুন পর্যন্ত বলছেন, আমরা তো টাইমের মধ্যে দেখছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পরে শুরু হচ্ছে রমজান, তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক একটা ফেভারেবল টাইম। এরপরে যদি যেতে হয় রমজানে, তো আর আমরা নিশ্চয়ই নির্বাচন করব না। রমজানের পরে নির্বাচনটা হলে সেটা চলে যাবে মার্চের 3rd বা 4th উইকে।
আর এরপরে কিন্তু আবার চলে আসছে কুরবানি ঈদ। সুতরাং আমাদের জন্য একটা মানে অপশন হচ্ছে না, মজু ভাই এইটা খুবই একটা ইন্টারেস্টিং কথা। মানে ডক্টর ইউনূস আপনাদেরকে বলছেন যে যেহেতু মনে হইতেছে যে আমার পুরো বিষয়টার উপরে কর্তৃত্ব নাই এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে, মনে হবে যে বিএনপির কাছে আমি নথি স্বীকার করতেছি, সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এইটাই বুঝাইলেন যে সেই জন্য উনি ডিসেম্বরটা করতে অসুবিধা? উনি যেটা বুঝালেন যে উনি বুঝাতে চাইলেন যে উনার নিয়ন্ত্রণে কর্তৃত্বে সবাই চলছে না, উনি তো কিছু করতে পারছেন না। উনি বলছেন আমি তো কোনো কাজ করতে পারছি না। একদিকে রাস্তার আন্দোলন, না পারবেন না তো, হ্যাঁ মানে রাস্তার আন্দোলন একটা কারণ, আরো অনেক নানা রকম কারণ আছে, কিন্তু যে এটা যদি আমার একটু খোলাসা করতেন, আমি এটা ঠিক বুঝি নাই। মানে ডিসেম্বর ওনার কর্তৃত্বে কোনো কিছু চলতেছে না, সেইটার সাথে ডিসেম্বরের নির্বাচন কেন সাংঘর্ষিক? উনি বলছেন যে ডিসেম্বরে, মানে ডিসেম্বর না, আসলে উনি তো আমাদেরকে না করেন নাই যে উনি ডিসেম্বরে করবেন না। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন যে আমি প্রশাসন, সরকার, সংস্কার তোমরা যেগুলো বলছো এগুলোতে আমি, উনি জাস্ট কথাটা বাক্যটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই। দুটো ঘটনা আমি আপনাকে বলি, অফ দা রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ, হ্যাঁ আব্দুল হামিদের দেশ ত্যাগটা নিয়ে ওনারা কিন্তু একটা কমিটি করেছেন। সেই কমিটির রিপোর্টে এসেছে যে এখানে সরকারের প্যারালাল অন্যভাবে অন্য কারো ইন্টারভেনশন এটা হয়েছে। তাহলে দেখেন মানে ওখানে কিন্তু কর্নেল অলি সাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে, আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে, এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস কিন্তু এগুলো ইয়ে করেন নাই, হ্যাঁ মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার। উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো। তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না, সেন্সিটিভ আলোচনা, আমি হয়তো করছি না। মজু ভাই আপনার কথা শুনে সিরিয়াসলি সেন্সিটিভ এবং আমার ভয় লাগতেছে। কারণ কি, একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ, মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত? আসলে এইটার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইড়ে দিবেন, এটি কিরকম? যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন, আমি বলি জনাব হামিদের বিদেশ ত্যাগের ব্যাপারে যদি ডক্টর ইউনূস না যায় না থাকেন, এক সেকেন্ডও উনার চেয়ারে থাকার কোন রকম কোনো উচিত না। এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস ওই চেয়ারটাতে ছিলেন, আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন, এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে। কারণ উনার ডিজিএফআই আছে, এনএসআই আছে, সব আছে উনার, মানে আর্মি চিফের না, কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই, এনএসআই, এসবি উনার, কিন্তু ডিবি উনার, কিন্তু ইমিগ্রেশন উনার, কিন্তু আর্মি চিফের আন্ডারে কিচ্ছু নাই। ডিজিএফআই এর কাজ কিন্তু আর্মি চিফের এগেইনস্টে গোয়েন্দাগিরি করা। আমি আপনাকে বলি এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম। জি, উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন, বলুন তো ভাই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো? তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমি তো মনে করি অফিসিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের। কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা, যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে। সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা, ওনাকে প্রশ্ন করা। সুতরাং আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন, আপনার মনে থাকার কথা, উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে, এটার পিছনে উনি আছেন সবার আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আগে আছেন। এবং আমি মনে করি এটা একটা ভালো কাজ করেছেন। আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়োবৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন, এটা ভালো কাজ করেছেন। খারাপ কাজ করতেছেন, মিথ্যাচার করতেছেন, সেটা ভেরি গুড। আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি, কারণ আমি দুটো কথা বলেছি। আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ ত্যাগে কোনো বাধা ছিল কিনা, যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না, তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন, সরকার এই পজিশনটা নিতে পারতো।